ঠিক আছে, চলো আজকে শুরু করা যাক। নতুন দুটো টপিক ইম্পর্টেন্ট। একটা টপিক হচ্ছে যে ইউনাইটেড নেশনস, অর্থাৎ তোমাদের যে জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ, তাই তো? তো এটা সম্পর্কে একটু আলোচনা। তারপরে ওটার হিস্ট্রি, কিভাবে প্রতিষ্ঠিত হলো, তার আগে কি ছিল, ঠিক আছে? আর হচ্ছে যে প্রয়োজন কেন পড়লো, প্লাস মানে পুরো হিস্ট্রিটা। এবং তারপরে যে সিকিউরিটি কাউন্সিলের সদস্য তারা কিভাবে জয়েন করলো, কিভাবে চায়না ওর মেম্বার হলো। তো সে সব নিয়ে মোটামুটি আমি একটা জিস্ট করে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমত, যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা জানো ইউনাইটেড নেশনস, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করা যাক। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়েছিল, তাই তো? এবার প্রথম বিশ্বযুদ্ধর পরে ভার্সাই সন্ধি ট্রিটি অফ ভার্সাইলিস, তাই তো? তো ট্রিটি অফ ভার্সাইলিসে কি হলো? জার্মানিকে প্রচন্ড পরিমাণে কম্পেনসেট করা হয়েছিল, অনেক ক্ষতিপূরণ দিতে জার্মানিকে বাধ্য করা হয়েছিল, তাই তো? তো এইবার 1919 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আহ, জার্মানি বিশ্বযুদ্ধে হেরে যায়। এবার প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল? যে ঔপনিবেশিকতা বাদ, তাই তো? আমরা দেখেছি যে ব্রিটেন বলো, না আমি কিছু দেখাচ্ছি না, আমি আমাকে দেখতে পাচ্ছ তো? আমি এখনো কিছু মানে পাওয়ার পয়েন্ট বা কিছু প্রেজেন্টেশন আমি শুরু করিনি, আমি মুখেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, বিষয়টা হচ্ছে যে আহ, প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919-এর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। এবার তোমরা দেখবে যে ব্রিটেন একদিকে, ব্রিটেন ফ্রান্স এরা একদিকে ছিল, আর একদিকে ছিল জার্মানি, ইটালি। মানে অ্যাকচুয়ালি দুটো আহ, বলা যেতে পারে দুরকম ইডিওলজি। তারপরে সংকীর্ণ জাতীয়তাবাদ ইত্যাদি, যেগুলো আর কি ছোট রিজন ছিল, আর কিছু প্রত্যক্ষ কারণ ছিল। তো বিষয়টা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ, সেখানে অটোমান এম্পায়ার, সেই প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ার মোটামুটি ওরা শেষ হয়ে গেল। আহ আমরা যদি মিডল ইস্টটা দেখি, আজকালকার যে মিডল ইস্ট আমরা দেখছি সেটার আহ সেই হিস্ট্রি সে তখন থেকেই শুরু হয়, মানে বহুদিনই পুরনো। কিন্তু সে সময় যে তোমরা জানো যে আহ কনস্টান্টিনোপলের পতন হয়েছিল 1453 সালে। তো তারপর থেকে মোটামুটি তুরস্কের ওই জায়গাটা অটোমান এম্পায়ারের অধীনে চলে যায়, তাই তো? মানে পুরো মিডল ইস্টে। তো তোমরা এই জন্যই তোমরা দেখতে দেখতে পারো যে 1453-র আগে, এই যে 1498 সালে ভাস্কো দা গামা আহ ভারতবর্ষে এলেন নতুন সমুদ্রপথ আবিষ্কার করে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, ঠেলায় না পড়লে কি বিড়াল গাছে ওঠে? গাছে ওঠে না। তাহলে ঠেলাটা কিরকম ছিল? ঠেলাটা ছিল এটাই যে ভারত, তোমরা যখন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা পড়েছো, সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন সিভিলাইজেশন তারা নিজেদের মধ্যে ট্রেড করতো। হরপ্পা মহেঞ্জোদারোর সাথে সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, আহ হচ্ছে তোমার মোটামুটি প্রত্যেকের মধ্যেই ব্যবসা বাণিজ্য চলতো। তাহলে আহ নতুন সমুদ্র পথ বা নতুন বাণিজ্য পথ আবিষ্কার করতে হলো কেন পর্তুগালকে বা ভাস্কো দা গামাকে? কারণ কি? কারণ 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের পরে অটোমান এম্পায়ার মিডল ইস্টটাকে দখল করে নিয়েছে। মিডল ইস্টটা দখল করে নেওয়ার ফলে ভারতবর্ষে আসার পথ কোনটা? একমাত্র হচ্ছে পাকিস্তানের উপর দিয়ে। এখন যে আমরা পাকিস্তানটাকে দেখছি, তাই না কি? ইরান পাকিস্তান হয়ে, ইরাক হয়ে ওখান থেকে আসার কথা। আর ইউরোপের যে বাণিজ্যটা ওখান থেকেই হওয়ার কথা। কিন্তু কনস্টান্টিনোপলের পতন হওয়ার পরে যখন অটোমান এম্পায়ার যখন হচ্ছে ওই মিডল ইস্টটাকে ধরে ফেললো, ক্যাপচার করে ফেললো, তখন ওই এরিয়াটা দিয়ে ওরা আর ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছিল না, কাউকেই দিচ্ছিল না।
মানে ইউরোপিয়ানদেরকে দেবে না। ইউরোপিয়ানদের সঙ্গে যদি ভারতের যদি লিঙ্ক করতে হয়, ভারতের যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, তাহলে নতুন একটা আহ সমুদ্রপথ বা নতুন একটি বাণিজ্য পথ আবিষ্কার করা এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, তাই নয় কি? তো সেই জন্যই আমরা দেখেছি যে 1492 সালে কলম্বাস সে ইন্ডিয়া আবিষ্কার করতে গিয়ে আহ আমেরিকা আবিষ্কার করলেন। তারপরে আমরা দেখেছি যে আস্তে আস্তে আলটিমেটলি যে ভাস্কো দা গামা 1498 তিনি উচ্চমাসা অন্তরীপ ঝড়ের অন্তরীপ পেরিয়ে তিনি কালিকট বন্দরে এসে পৌঁছলেন, তাই তো? তাহলে এইবার দেখো যে বাণিজ্য পথটা এইভাবেই কিন্তু চলছিল। এইবার এই অটোমান এম্পায়ারটা এই 19 শতাব্দীতে মানে বিংশ শতাব্দীর প্রথম লগ্নে আর কি, আহ, প্রথম বিশ্বযুদ্ধে এই যে তোমরা দেখেছো যে খিলাফত আন্দোলনটা দেখেছো। এবার মহাত্মা গান্ধী কি জন্য খিলাফত আন্দোলনকে সাপোর্ট করতে গেলেন? মহাত্মা গান্ধী 1915 সালে ভারতবর্ষে এলেন। তারপর থেকে ধরো তিনি আস্তে আস্তে সত্যাগ্রহ এবং এগুলোতে নিজেকে ইনভলভ করতে শুরু করলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে। তাহলে খিলাফত আন্দোলনটাকে তিনি সাপোর্ট করতে গেলেন কেন? কারণ খিলাফত আন্দোলনটা ছিল কি খলিফা, খলিফাটাকে খলিফা হচ্ছে ইসলাম ধর্মের ধর্মগুরু, প্রধান ধর্মগুরু। এবার সেটি কোথায় বেসড না তুরস্কে, অর্থাৎ এখনকার যে তুর্কিয়ে। এখন কিন্তু তুরস্কের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তুরস্কের পরে নাম হয়েছিল তুর্কি, TURKEY। এখন কিন্তু তুর্কিয়ে নতুন নাম, ঠিক আছে? এরদোগান হচ্ছে প্রেসিডেন্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার কি হচ্ছে, অটোমান এম্পায়ারকে মোটামুটি সে সময় ইসলাম সাম্রাজ্যের প্রধান বলা হতো, প্রধান কারণ তাদের সেই ক্যারিজমা, সেই পাওয়ার পাওয়ার সেই ক্ষমতা তাদের মধ্যে ছিল। তো যার ফলে সে সময় আমাদের যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল সেই সময়টায়, তো সেই সময় খলিফা আর খিলাফত আন্দোলনটাও শুরু হয়েছিল। ভারতীয় মুসলিমদের যাতে ভারতীয় মুসলিমদের যাতে অসহযোগ আন্দোলনে ইনক্লুড করা যায়, সেই জন্যই মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনটাকে সমর্থন করেছিলেন। সে সময় আলী ভ্রাতৃদ্বয়, তারা আহ মোহাম্মদ আলী, শৌকত আলী, তারা এই খেলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং এবং মহাত্মা গান্ধীজি তাদেরকে ফেভার করেছিলেন, সাপোর্ট করেছিলেন। এইবার দেখো এই জিনিসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো যে তারপরে কি হচ্ছে, যে জার্মানি হেরে যাচ্ছে, জার্মানি, ইটলি। ইটলি তোমরা বিসমার্ক নাম শুনেছো, মুসোলিনি নাম শুনেছো, তাই তো? সরি, বিসমার্ক হচ্ছে জার্মানির আর মুসোলিনি হচ্ছে ইটলির। তো তাদের তুমি নাম শুনেছো। তো সেই সময় কিন্তু এই সমস্ত দেশগুলোর সঙ্গেই আর কি ব্রিটেন এবং ফ্রান্সের আহ লড়াই চলছিল। প্রথম বিশ্বযুদ্ধ তাই হয়েছিল মোটামুটি। তো এরপরে জার্মানি হেরে গেল। জার্মানি হেরে যাওয়ার পরে ব্রিটেন জার্মানির উপরে প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ দিতে শুরু করলো, দিতে শুরু দেওয়ার জন্য বাধ্য করলো। এবং তখন একটা জাতিপুঞ্জের মানে লিগ অফ নেশনস, ঠিক আছে, লিগ অফ নেশনস বলে একটি সংগঠনের উদ্ভব। তো লিগ অফ নেশনস এর কাজ কি ছিল? তার কাজ হচ্ছে পৃথিবীতে শান্তি বজায় রাখা। তার কাজ কি ছিল না, আহ, গরিব দেশ বা যারা এই যে অ্যাকচুয়ালি এটা প্রতিষ্ঠা করা হয়েছিল শুধুমাত্র শান্তি রক্ষার জন্য। তারপরে আরো অনেক কিছু কারণ ছিল, কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা এরকম যাবতীয় কিছু, কিন্তু এটি আর কদিন স্থায়ী হলো, তাই না? তো তারপরে আমাদের দেখলাম যে আমাদের পিকচারে আসছে কি হিটলার, এবং তার আগে আমরা দেখলাম যে 1917 সালে লেনিন আসছে। লেনিন তার যে মতবাদ, অর্থাৎ কার্ল মার্কসের যে মতবাদ কমিউনিজম, তিনি সেটা ইমপ্লিমেন্ট করে দেখালেন 1917 সালে থ্রু রাশিয়ান রেভলিউশন এগেনস্ট দ্য জার অফ রাশিয়া। খুব ভালো কথা। তো তারপরে স্টালিন আসছে 1924 থেকে, এবং সেই সময়ে আস্তে আস্তে আমাদের যে মেইন ক্যাম্প, তার রচয়িতা অর্থাৎ হিটলার, তিনিও আস্তে আস্তে পিকচারে আসা শুরু করলেন। এইবার আহ, তখন আহ, হিটলারের মধ্যে একটা আহ, কি বলবো, সেই প্রতিহিংসা পরায়ণতা চলে এসেছে। যে জার্মানি জার্মানিকে অপবাদ মানে প্রথম বিশ্বযুদ্ধে প্রচন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছিল এবং তাতে জার্মানির সম্মান হানি হয়েছে। সেই সম্মানটাকে ফেরত পেতে গেলে জার্মানিকে হিটলারকে এগিয়ে আসতে হবে। তো তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার জন্য, বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হওয়ার জন্য তিনি গেছিলেন জেলে, এবং জেলে বসেই তিনি তার আত্মীয় মেইন ক্যাম্প প্রতিষ্ঠা করেন। খুব ভালো কথা।
কিন্তু বিষয়টা হচ্ছে যে এর পরে আস্তে আস্তে হিটলারের আহ, অনেক হিস্ট্রি চলে আসছে। রাশিয়ান রেভলিউশন হয়ে গেল, লেনিন মারা গেল, তারপরে স্ট্যালিন চলে এলো। ওদিকে 1930-তে ডিপ্রেশন আসছে, মানে একটা ভয়াবহ ডিপ্রেশন, যে ইকোনমিক ডিপ্রেশন যাকে বলে আর কি, অর্থনীতির একটা বিশাল রকমের আহ, খুব খারাপ ফেজ 1930-তে। এবং তখন ব্রিটেনের আস্তে আস্তে হালাত খারাপ হতে শুরু করলো ইকোনমিক্যালি, ইত্যাদি ইত্যাদি। এরপরে আলটিমেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1939 থেকে 1939 থেকে। একদিকে হচ্ছে জার্মানি, একদিকে মানে জার্মানির সাথে ইটালিও আছে, আহ, আর ধরো পোল্যান্ড আছে, সরি পোল্যান্ডকে তো আক্রমণ করলো। আর হচ্ছে ধরো উম, জাপান এদিকে আছে, আহ, আর একদিকে আছে ব্রিটেন আছে, ফ্রান্স আছে, আর রাশিয়া আছে। তো পরবর্তীতে ইউএসএও জয়েন করলো 1942-এ পার্ল হারবার অ্যাটাকের পরে। এবং আলটিমেটলি 1945-এ হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেললো ইউএসএ, এবং তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটলো। এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেখো প্রথম বিশ্বযুদ্ধে যতটা না পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তার থেকে অনেক বেশি হয়েছিল। এবং যেটা আর কি অ্যাটম বোমা, অর্থাৎ ফ্যাটম্যান এবং লিটল বয়, তো এই এর ফলেই আর কি মানুষের মধ্যে মানে বড় বড় পলিটিশিয়ানদের মধ্যে একটা যে যুদ্ধ আর করব না, বা যুদ্ধ করাটা ঠিক নয়, মানে এই জিনিসগুলো এলো। মানে আর কি ওই অ্যাটম অ্যাটম বোমার যে একটা মানবিক অমানবিক একটা চিত্র, সেটা আহ পৃথিবীর সমস্ত দেশ, সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। এবং মানুষও বুঝতে শিখলো যে ওয়ার ইজ নট দ্য সলিউশন। তো তখন সবাই মিলে একটা অর্গানাইজেশন স্থাপন করলো, এবং সেটা লিগ অফ নেশনস এর মতোই একটি অর্গানাইজেশন, যেটির নাম হচ্ছে ইউনাইটেড নেশনস। ঠিক আছে, যে সেখানে আজ পর্যন্ত 193টা দেশ সেখানে রয়েছে, রিকগনাইজড দেশ, মেম্বার আছে। আর যেটা আছে সেটা হচ্ছে যে সেটি প্রতিষ্ঠা হলো কবে, 1945 সালে 24শে অক্টোবর। এই দিনটি অবশ্যই মনে রাখবে, 24শে অক্টোবর 1945, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়ই অনেকগুলো তোমাদের আরো অনেক আহ উম, সংগঠন, আরো অনেক কমিটি ফর্ম হবে, এবং সেগুলো আস্তে আস্তে পৃথিবীর শান্তি স্থাপনে এবং অন্যান্য যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো সমাধানে, সেগুলো আস্তে আস্তে পিকচারে আসবে। তো মোটামুটি হচ্ছে এই আমার একটা লিস্ট। এরপরে আমি তোমাদের আমার নোটে নিয়ে যাচ্ছি, এবং সেখানে আমি তোমাদের ভালো করে ডিসকাস করাচ্ছি। ঠিক আছে, চলো। অপশনটা আমি কি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো তোমরা? চলো, সুবিধা হলে অবশ্যই বলবে। রাইট এ শর্ট নোট, রাইট এ শর্ট নোট অপশন অর্গানস। নামটার মধ্যেই বুঝতে পারছি ইউনাইটেড, অর্থাৎ সমস্ত দেশ ভাবে, এক হাতে, একসাথে, সেই হচ্ছে ব্যাপার। কিন্তু তবুও এটা একটা প্রাইমারি স্টেপ ছিল, কিন্তু এরপরে আমরা দেখেছি কত প্রবলেম আমরা ফেস করেছি, পৃথিবী ফেস করছে বিভিন্ন দেশের বিভিন্ন রকম কারণের জন্য। ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই আমেরিকান হেজিমনি স্টার্ট হয়ে গেল, সেখানে রাশিয়ার সঙ্গে কোল্ড ওয়ার শুরু হয়ে গেল। এবং তারপরে 1991 সালে ইউএসএসআর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ইউএসএসআর এর হেজিমনিটাও নষ্ট হয়ে গেল। তারপরে এবার আস্তে আস্তে চায়না এবার ফিল্ডে আসছে, এরকম ব্যাপার। তো চায়না 1971, মানে চায়না কিভাবে মেম্বার হলো সেটাও তোমাদের একটু বলে দেবো এখন ছোট্ট করে। আগের দিনও বলেছি।
এইসব জিনিসগুলো বারবার পড়বে, ঠিক আছে? দেখো, আমি জিকে যখন পড়াই, আমি নিজেও যখন জিকে পড়ি, আমি একটু হলিস্টিক্যালি পড়তে পছন্দ করি। হলিস্টিক্যালি শব্দটা আমি খুব ইউজ করি, এই জন্য ইউজ করি যে জিকে হচ্ছে একটা মহাসমুদ্র। তুমি সেই সমুদ্র, তুমি মানে তলও পাবে না, আবার সমুদ্র তুমি শেষও করতে পারবে না। বিষয়টা হচ্ছে যে তুমি যদি একটু মানে প্রচন্ড কনসেন্ট্রেশনের সহিত আহ, সব রকম পড়ার চেষ্টা করো, এবং থ্রু কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা থ্রু যাই বলো, কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়তে হয় এই জন্য। তো তাহলে দেখবে তোমার জিকেটা খুব ইন্টারেস্টিং লাগবে। ইউনাইটেড নেশনস নিয়ে এখন ধরে যে ডোনাল্ড ট্রাম্প, আগের দিন তোমাদের বলেছিলাম, যখন ডোনাল্ড ট্রাম্প নিয়ে যখন আমরা পড়ছিলাম, তখন তোমাদেরকে বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে কি করতে পারে। তো তোমরা অলরেডি তোমরা দেখে ফেলেছো বা দেখছোই হয়তো যে ডোনাল্ড ট্রাম্প কি করছে। ওরিয়েন্টেশনটা চেঞ্জ করুন মানে? স্যার ঠিকই আছে সবকিছু। হ্যাঁ, 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 সবকিছু ঠিকই আছে। বলো। কোনো অসুবিধা নেই তো? শুনতে পাচ্ছ তো সবাই? পরিষ্কার তো? একদম, একদম ক্লিয়ার। বেশ। না, আগের দিন তোমাদের সমস্যা হচ্ছিল, আমি আমি তারপর একটু চেষ্টা করেছি নেট ফেট গুলো আরো অনেক ইয়ে টিয়ে করে। ঠিক আছে, ঠিক আছে, চলো। অসুবিধা হলে আমাকে বলবে। তাহলে আহ আমরা কোথায় ছিলাম বেশ? আমরা কোথায় ছিলাম ভুলে গেলাম। হুম। হ্যাঁ, ইউনাইটেড নেশনস এর কোথায় ছিলাম আমরা? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলছিলেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বলছেন, ঠিক আছে। তো তোমরা দেখেছো ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। আচ্ছা। তো এবার বিষয়টা কি হচ্ছে, আমরা আগের দিন পড়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জিতেছেন, তো ভারতের জন্য তিনি কিরকম হতে পারেন। তো সেখানে H1B ভিসা নিয়েও আলোচনা করা হয়েছিল, এবং দেখলেই যে ডোনাল্ড ট্রাম্প এসেই উনি একটি অর্ডারে সাইন করেছেন, যে সেখানে ক্লিয়ারলি তিনি বলছেন যে যারা ইউনাইটেড নেশনস এর, আই মিন যারা আমেরিকার সিটিজেন নয়, তাদের ছেলে মেয়ে যদি, অ্যাকচুয়ালি আগে কি ছিল, আগে ছিল এটাই যে যারা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকার, তাদের যখন ছেলে মেয়ে হবে, তো তারা অটোমেটিক্যালি ইউএস এর সিটিজেন হয়ে যায়, এবং সেইভাবে বাবা মাও আস্তে আস্তে সিটিজেন হয়ে যায়। ঠিক আছে। কিন্তু এবার কি বলছে, ডোনাল্ড ট্রাম্প এসে যে এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন, তিনি বলছেন যে এইভাবে আর চলবে না। অর্থাৎ আহ, তুমি গ্রিন কার্ড হোল্ডার হিসাবে তুমি এখানে থাকবে, তা তোমার ছেলে এখানকার মানে সন্তান যে হবে, সে অটোমেটিক্যালি এখানকার নাগরিক হয়ে যাবে, সেটা হবে না। তো অবভিয়াসলি এটা একটা বিশাল বড় একটা আহ, উম, কি বলা যেতে পারে, একটা ল্যান্ডমার্ক ঘটনা, যেটা কিনা ভারতীয়দের মধ্যে, তো আমাদের মধ্যে একটা তো সেই জিনিসটা আছে যে আমার ধর প্রচুর ইন্ডিয়ানরা ইউএসএ তে থাকে, তারা এই আশায় যায় যে সেখানে তারা পার্মানেন্টলি সিটিজেন হবে বা থাকবে সেখানে বা কিছু করবে, আস্তে আস্তে সেখানে তারা ইয়ে করবে, কিন্তু সেটা আর সম্ভব নয়। উম, তো এই হচ্ছে ব্যাপার। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আর হবে না। এবং তাছাড়া কি আছে যে ইউনাইটেড মানে ইউএসএ তে অনেক ইললিগাল ইমিগ্রেন্টস রয়েছে, যারা খুব ইললিগালি ইউএসএ তে এন্টার করেছে থ্রু মেক্সিকো বর্ডার, এবং তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গুজরাটি। তো তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তো হয়তো কয়েকদিনের মধ্যে তারা ডিপোর্ট করিয়ে দেবে। এইগুলো একটা সেটব্যাক ইন্ডিয়ার কাছে। এবং অলরেডি ট্রাম্প বলেছে যারা ব্রিক্স কান্ট্রি হবে, তো ব্রিক্স কান্ট্রির এগেনস্টে, প্রত্যেকের এগেনস্টে 100% ট্যারিফ লাগাবে। হোয়াট ইজ 100% ট্যারিফ? জানো কি এটা কেউ? ট্যারিফ মানে কি? তাহলে ট্যারিফ বলতে কি, যে ডিউটি। ডিউটি মানে কি, ধরো কাস্টম ডিউটি হতে পারে বা কিছু। তো ধরো সাপোজ আমরা ইন্ডিয়া থেকে কোনো একটা কিছু এক্সপোর্ট করছি ইউএসএ তে, তো এবার জিনিসটার দাম হলো 100 টাকা। এবার ট্যারিফ বসাবে 100%, মানে সেই জিনিসটার দাম হয়ে যাবে 200 টাকা। এবার ইউএসএ সেই 200 টাকায় তার মার্কেটে ঢুকতে দেবে। এবার সাপোজ 200 টাকা দিয়ে কেউ কিনবে, ধরো
যে ডবল ডবল দামে, ডিমান্ড কমে যাবে প্রাইস বেড়ে গেলে। তো কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে ইউএসএ সম্পর্ক খুব মধুর, কেননা আমাদের ট্রেডিং পার্টনার, মানে লার্জেস্ট ট্রেডিং পার্টনার। আমরা সব থেকে বেশি এক্সপোর্ট করি ইউএসএ তে। তো আমাদের যেসব কোম্পানিগুলো আছে এবং ভারতের সরকার আছে, তারা খুব প্রচুর পরিমাণে ইউএসএ থেকে সাহায্য পেয়ে থাকে। কিন্তু সেটা যদি 100% ট্যারিফ দিয়ে দেয়, তো ভারতের কোম্পানিগুলো প্রচুর পরিমাণে হিট হবে, এবং ইন দ্য লং রান আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটা চলে আসবে সিএডি। আমাদের এক্সপোর্ট কমে যাবে, ইম্পোর্ট বেড়ে যাবে, এবং যার ফলে একটা ক্রাইসিস সম্ভাবনা তৈরি হবে। তো এগুলো ডিপ্লোম্যাটিক্যালি ভারতের সরকারকে এগুলো কমপ্লিট করতে হবে, ঠিক করতে হবে। আর নয়তো মানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন আহ, বলা যেতে পারে প্রচন্ড আনপ্রেডিক্টেবল, এবং তিনি তার ইন্টারেস্টে যা লাগবে, আমেরিকার ইন্টারেস্টে তিনি কাজ করবেন অবশ্যই। আর প্রত্যেকটা দেশের পলিটিশিয়ান বা প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি বলো, তারা নিজের দেশকেই আগে প্রাধান্য দিয়ে থাকে, তো দেওয়াটাই স্বাভাবিক। তো সেখানে আমেরিকা ফার্স্ট, তো সেখানে তিনি করবেই, এটা স্বাভাবিক। তো যাই হোক, যেটা বলছিলাম, যে জাতিসংঘ, আহ, জাতিসংঘ মানে ইউনাইটেড নেশনস, সরি, সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে লিগ অফ নেশন, যেটা আগে ছিল। এখন আর জাতিসংঘ, যেটা ইউনাইটেড নেশনস। তো এবার ইউনাইটেড নেশনস 1945 এ 24শে অক্টোবর প্রতিষ্ঠা হয়েছে। এবার দেখো যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মোটামুটি এটি আহ, প্রতিষ্ঠা করা হয়েছিল। আহ, বিশ্ব শান্তি, নিরাপত্তা, মানবিকতার রক্ষা এবং টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বলতে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 17টা আছে, ঠিক আছে? তো সেই 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যাতে প্রত্যেকটা দেশ সেগুলো ইউটিলাইজ করে, সেগুলো করতে পারে, তো সেটারই আর কি কথা। বর্তমানে 193 দেশ, আমি বলেছি 193 দেশ জাতিসংঘের সদস্য রয়েছে। তো এইবার কি, জাতিসংঘের মূল কার্যাবলী কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা। জাতিসংঘের প্রধান লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি বজায় রাখা, অবশ্যই। নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, এই দায়িত্ব পালন করে। যে কোনো সংঘাতের ক্ষেত্রে মধ্যস্থতা, শান্তি চুক্তি এবং প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা এর কার্যগুলির অংশ। এই যে শান্তিরক্ষী বাহিনী, ঠিক আছে, পিস ফোর্স বলা হয় এটা, ইউএন। তো এটা কি হয়, আহ, সেটা কি করে কাজ করে? আস্তে ভাবে করে। এই রিসেন্টলি তোমরা জানো উগান্ডা, সুদান, এই সমস্ত দেশে না খুব ক্রাইসিস চলছিল, সেখানে সিভিল ওয়ার চলছে বা ইত্যাদি চলছে। তো সেখানে পিস কিপিং ফোর্স, এটাকে বলা হয় পিস কিপিং ফোর্স। পিস কিপিং ফোর্স পিস কিপিং ফোর্স ইউনাইটেড নেশনস। তো এই যে এই ইউনাইটেড নেশনস এর পিস কিপিং ফোর্সে প্রতিটা দেশ তাদের নিজস্ব সৈন্য রেখে দেয়। ধরো ইন্ডিয়ার যারা সোলজার আছে, তাদেরকেও কিন্তু ইউনাইটেড নেশনস এ পাঠানো হয়। সিমিলারলি সমস্ত দেশের থেকেই পাঠানো হয়, এবং তাদের একটা মোটামুটি তাদের একটা সংগঠন তৈরি হয়, একটা ফোর্স তৈরি হয়। তারা বিভিন্ন দেশে গিয়ে শান্তি বজায় রাখতে সাহায্য করে। এবার কি, এদের পাওয়ারটা কিন্তু খুব কম। এবার দেখো, ইউনাইটেড নেশনস এমন একটা জায়গা যেখানে এই যে 5টা দেশ তোমরা জানো, সিকিউরিটি কাউন্সিলের যে 5টা সদস্য আমরা দেখেছি, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না, এই 5টা দেশেরই কিন্তু ওখানে কথা চলে, এবং তার সব থেকে বেশি কথা কার চলে? না, ইউএসএ। কারণ ইউএসএ সব থেকে বেশি টাকা, সব থেকে বেশি ফান্ড ইউনাইটেড নেশনস কে দেয় বিভিন্ন। সেটি এই যে আমরা দেখেছি কালকেই ডোনাল্ড ট্রাম্প থেকে বিদায় নিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেখান থেকে ইউএসএ বেরিয়ে গেল। তো এটা কিন্তু একটা বিরাট বড় একটা সেটব্যাক। হুকে সব থেকে বেশি টাকা পয়সা ফান্ড দিত ইউএসএ। এবার এখন ইউএসএ এবং ফান্ড কোথায় পাবে? এবং চায়নার কাছে যেতে হবে, চায়না দেবে এই ভোটে। যার ফলে কি হবে, এটা পুরো মানে আস্তে আস্তে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা ভাবা উচিত ছিল ডোনাল্ড ট্রাম্পের, এভাবে অ্যাব্রাপ্টলি তুলে নেওয়া ঠিক নয়। তাতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ আমরা পুশ করছি যে জিনিসটা আহ, আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একটু ডিপ্লোম্যাসি তিনি ধার ধারেন না, উনি সবসময় নিজের যে বাহুবলী, সেই ইয়েটা তিনি রাখতে চান। তো যাই হোক, এটা আমাদের পার্সপেক্টিভে আমরা বুঝতে পারছি, কিন্তু ওনার পার্সপেক্টিভে হয়তো সেটা সঠিক নয়। নেক্সট, মানবাধিকার রক্ষা, হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস হিউম্যান রাইটস এর রক্ষা কি বলছে? জাতিসংঘ মানবাধিকার সনদ প্রণয়নের মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষের মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। মানবাধিকার কাউন্সিল, হিউম্যান রাইটস কাউন্সিল এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ক্ষেত্রে সক্রিয়।
ঠিক আছে। নেক্সট কি টেকসই উন্নয়ন লক্ষ্য। টেকসই উন্নয়ন বলতে কি এসডিজি, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এই যে আমি বলেছি 17টি এসডিজি আছে, তো সেগুলো 2030 সালের মধ্যে অর্জনের কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা বিভিন্ন রকম আছে, 17টি আছে। নেক্সট কি আছে মানবিক সাহায্য পুনর্বাসন। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারীর সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একদম তোমরা দেখবে যে আমি একটু আগে বললাম যে পিস কিপিং ফোর্স যেরকম আছে, ঠিক সেরকম আর কি এদের এই ফোর্স গুলো রয়েছে, যেখানে ধরো সাপোজ ক্লাইমেট, এই যে সুনামি যখন হয়েছিল তখন কিন্তু ইউএন থেকে প্রচুর ফোর্স এসেছিল। আহ, তারপরে ধরো বিভিন্ন জায়গাতে আর্থকুয়েক হোক বা যাই হয়ে যাক না কেন, ইউএন থেকে অনেক সোলজার আসে, অনেক তারা ফোর্স আসে তারা হেল্প করার জন্য। ঠিক আছে। বিশ্ব খাদ্য কর্মসূচি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, শরণার্থী সংস্থা, ইউনাইটেড নেশনস, হচ্ছে হিউম্যান হিউম্যান কি বেশি মানে কেয়ারফুল কোনটা, আর হচ্ছে ইউনিসেফ, এই শিশু তহবিল ইউনিসেফের ভূমিকা কাজ করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক আইন। তোমরা জানো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, কোথায় অবস্থিত এটি? এর সদর দপ্তর হেগ, হেগ শহরে, নেদারল্যান্ড। তো জাতিসংঘ আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করে। তো এই আইসিজেতেও কিন্তু সমস্ত দেশের আই মিন একটা রোটেশন অনুযায়ী সেখানে বিচারপতি নিয়োগ হয়। আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু আইসিজেতে বিচারপতি আছেন। ঠিক আছে, এরকম আর কি। এবার এটা গেল এইটুকু, হচ্ছে যে জাতিসংঘের প্রধান অঙ্গসমূহ, অর্গানস এবং তাদের ফাংশন। ঠিক আছে। অর্গানসটা কি? জাতিসংঘের মেন কয়েকটা অর্গান আছে। প্রথম হচ্ছে সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি, জিএ বলা হয় এটা। ঠিক আছে, সাধারণ পরিষদ। তো এবার কি, সাধারণ পরিষদ জাতিসংঘের মূল আলোচনামূলক ও নীতি নির্ধারণী সংস্থা। দেখো এই যে সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি, এটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে। তো কি নিউ ইয়র্কে এই জেনারেল অ্যাসেম্বলি রয়েছে। তো এখানে মূল কাজই ধরো আমাদের যে পার্লামেন্ট, তোমরা দেখেছো আমাদের পার্লামেন্টে প্রচুর এমপিস আছে। 540টা এমপিস, 545টা, সরি। একটা উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। তো এখানে কি হয় যে প্রতিটা রাজ্য থেকেই তো এই এমপি গুলো রিপ্রেজেন্ট করে। তো এবার সেখানে তাদের সমস্যা, দেশের সমস্যাগুলো আলোচনা করা হয়। ঠিক তেমনি এই সাধারণ পরিষদ, এই জেনারেল অ্যাসেম্বলিটা হচ্ছে সেরকমই একটা একটা আহ, পরিষদ বা একটা পার্লামেন্ট বলতে পারো, যে পার্লামেন্ট অফ দ্য ইউনাইটেড নেশন। ঠিক আছে। তো সেখানে সমস্ত দেশের যারা প্রতিনিধি আছে তারা এখানে তাদের নিজস্ব বক্তব্য পেশ করে। এখানে কি হয় যে আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা হয়, বাজেট অনুমোদন হয়, নতুন সদস্য অন্তর্ভুক্তির সুপারিশ হয়, নতুন সদস্য। ঠিক আছে। এরপরে আসছে কি ইম্পর্টেন্ট হচ্ছে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। তো সিকিউরিটি কাউন্সিল অ্যাকচুয়ালি কি, যে 5টা মেন দেশ কি কি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স। যুক্তরাজ্য মানে হচ্ছে ইউকে, আর যুক্তরাষ্ট্র মানে হচ্ছে ইউএসএ। রাশিয়া আগে একটা ইউএসএসআর ছিল। ঠিক আছে। চীন, চীন বলতে কি এখন কি পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না। ঠিক আছে। পিপলস রিপাবলিক অফ চায়না। ঠিক আছে, পিআরসি। আগে কি ছিল অ্যাকচুয়ালি, তোমরা জানো যে আমি একদিন তোমাদের গল্প বলেছিলাম যে চীন বলতে আগে কি ছিল, আগে ছিল আরওসি, রিপাবলিক অফ চায়না। তোমরা জানো যে সান ইয়াত সেন, সে গল্প তোমরা পড়েছো 1912 সাল থেকে, যে যেখানে মিং ডাইনেস্টি বা কিং ডাইনেস্টি যাই বলো, কিং ডাইনেস্টিকে সরিয়ে
ডেমোক্রেসি প্রতিষ্ঠা হলো কোথায়? না চীনে। সান ইয়াতসেন ফার্স্ট প্রাইম মিনিস্টার, এই ফার্স্ট প্রেসিডেন্ট। এবং তারপরে কি হচ্ছে যে 1917 সালে রাশিয়ান রেভলিউশন হচ্ছে, এবং রাশিয়ান রেভলিউশনের দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে, ইনফ্লুয়েন্স হচ্ছে কে? না মাও জেদং বা মাও সেতুং, যাই বলো, একই একই ব্যক্তি, মাও জেদং 1917 সালে। এরপরে কি তিনি কি চাইছেন যে আমি মাও জেদং ইচ্ছা কি আমি আহ, চায়নাতে সোশ্যালিজম বা কমিউনিজম যাই বলো, যেটা তিনি নিয়ে আসবে। তো এটার জন্য প্রথম দিকে কেএমটি বলে একটা পার্টি রাজত্ব করছিল, কুওমিন্টাং, ঠিক আছে, একটি পার্টি। আর হচ্ছে তোমরা জেনে থাকবে যে সেই সময় মাও জেদং আস্তে আস্তে গেরিলা যুদ্ধ শুরু করছে এই কুওমিন্টাং গভর্নমেন্টের এগেনস্টে, ঠিক আছে। তো এইবার কি হচ্ছে যে কুওমিন্টাং এমন একটা পার্টি, বা বা সে সময় কিন্তু কেউ ভাবেনি যে আহ, চাইনিজ গভর্নমেন্ট অর্থাৎ আরওসি হেরে যাবে। কিন্তু আলটিমেটলি 1945 সালে 46 সালে আহ, সেই যুদ্ধে আর কি নতুন রেভলিউশন হলো, এবং রেভলিউশনটা কি ছিল? পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত হলো, এবং যার ফলে এই আরওসি রিপাবলিক অফ চায়না তার যে প্রেসিডেন্ট ছিলেন তিনি তিনি কোথায় পালিয়ে গেলেন? তাইওয়ানে পালিয়ে গেলেন, ঠিক আছে। 1945 সালে যখন ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল, তখন পাঁচটি দেশ কিন্তু নিরাপত্তা পরিষদে ছিল। পাঁচটি দেশ ছিল, কিন্তু এই পাঁচটি দেশই ছিল রাশিয়া মানে ইউএসএসআর ছিল, আর চীন মানে ছিল হচ্ছে যে আরওসি, ঠিক আছে। চীন মানে ছিল কি? আরওসি, ঠিক আছে। চীন মানে ছিল কি? আরওসি। তো এইবার তো ওই কিন্তু আরওসি তখন আরওসি ছিল। এবার তারপরে 1946-47 মানে আলটিমেটলি 1949, সেই সময় আর কি এই কুওমিন্টাং পার্টি চীন থেকে বিদায় নিল, এবং সেই তখন তখন যে প্রেসিডেন্ট ছিলেন, আমি নামটা মনে করতে পারছি না, তোমাদের বলেছিলাম এর আগেও, যে তিনি আর কি চলে গেলেন কোথায়? না তাইওয়ানে, এবং তাইওয়ানে গিয়ে প্রতিষ্ঠা করলেন কি? আরওসি। যে তিনি বললেন এবার তাইওয়ানটাই হচ্ছে আসল চায়না, অর্থাৎ তাইওয়ানটাই হচ্ছে রিপাবলিক অফ চায়না। এবার তাইওয়ান এবার ওই 1945 থেকে 1971 এইটুকু কিন্তু আহ তাইওয়ানই কিন্তু এই ইয়েতে ছিল, মানে অ্যাজ এ আরওসি তাইওয়ানই কিন্তু এই নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলে কিন্তু ছিল। তখন কিন্তু আজকের যে চীনটাকে আমরা দেখছি, মাও জেডং এর যে চীনটা, সেই চীন কিন্তু তখন কিন্তু এই নিরাপত্তা পরিষদে ছিল না। এবং 1971-এ একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে হেনরি কিসিঙ্গার বলে একজন, তিনি ছিলেন ফরেন মিনিস্টার ইউএসএ। তখন হচ্ছে কি হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশ লিবারেশন ওয়ার হয়েছিল 1971-এ, এবং সেখানে চায়না চেয়েছিল যে ভারতের এগেনস্টে যুদ্ধ করবে, কিন্তু আলটিমেটলি সে চায়না ভারতের এগেনস্টে যুদ্ধ করেনি মালাক্কা স্টেট এর জন্য, কারণ সে সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন যে মালাক্কা স্টেট তিনি ব্লক করে দেবে, সেই জন্য চায়না সে যুদ্ধ করেনি। কিন্তু হেনরি কিসিঙ্গার সেই সর্বপ্রথম তিনি গেছিলেন চায়নাতে ভিজিট করতে, আহ, এবং সেখানে চায়নার সঙ্গে ইউএসএ একটা ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল, এবং তার ফলেই চায়না এই আরওসি আরওসিটাকে বাদ দিয়ে তারা পিআরসি কে আসল চায়না হিসেবে রিকগনিশন দিল, এবং এই পিআরসি সেই সময় থেকে এই সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়ে গেল। মানে এখন যে আমরা চীনটাকে বলছি সেই চীন, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু আহ, পড়বে, ভাল লাগবে, বুঝতে পারলে? যাই হোক, তো স্যার, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলছি তাহলে বলো বলো এখন বলো। ইউএসএ বলতে থাকে যে তাইওয়ানকে সাপোর্ট করবে, ওরা চায়নাকে করে না। হুম 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 হুম। তো এটাই তো ডিপ্লোমেসি। মানে ইউএসএ আর কি, আজকে যে আমরা চায়নাকে দেখছি, সেই চায়না এত এত বড় হওয়ার পিছনে ইউএসএ তো দায়ী। কারণ ইউএসএ সেই সময় চায়নার সঙ্গে অনেক নেগোসিয়েশন করেছিল, যে এশিয়ান মার্কেট অ্যাকচুয়ালি কি বলতো, সবকিছুই হচ্ছে ক্যাপিটালিস্ট। ইউএসএ তো ক্যাপিটালিস্ট দেশ, ক্যাপিটালিজমে বিশ্বাসী, পুঁজিবাদে ধনবাদে। এবার সেখানে কি হচ্ছে যে তখন ইউরোপের যে দেশগুলো ছিল, দাঁড়াও বলছি,
এই সময়কালটা তোমরা একটু দেখো 1971 এই পিরিয়ডটাতে মানে ইউরোপের দেশগুলো আস্তে আস্তে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছিল, কেননা সেই ওই মার্কেটটা পুরোপুরি আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছিল। তো তখন নতুন মার্কেট ধরতে হবে। তো তখন এশিয়ান ইকোনমি গুলো আস্তে আস্তে, এই এশিয়ান ইকোনমিটা আস্তে আস্তে বাড়ছে, তো একটা ইমার্জিং ইকোনমি ছিল এগুলো। তো সেই জন্য ইউএসএ কি ঠিক করলো যে আমরা আস্তে আস্তে এশিয়াতে আমরা আমাদের পা রাখবো মানে ইকোনমিক্যালি। তো কিন্তু সেখানে দেখছি যে ইন্ডিয়া সেই সময় রাশিয়ার ফেভারেই ছিল, মানে ইউএসএ, যদিও আমাদের যে পলিসি গুলো ছিল সেগুলো অনেকটা সোশ্যালিস্টিক ইন নেচার, এবং সেই জন্য ইউএসএ এটা ভাবতো যে ইউএসএসআর এর মানে রাশিয়ার বন্ধু হচ্ছে ইন্ডিয়া। তো সেক্ষেত্রে ইন্ডিয়াকে তারা অতটা অগ্রাধিকার দেয়নি, এবং ইন প্লেস তারা চায়নাকে একটা পাওয়ার হাব হিসেবে গড়ে তুলতে তারা সক্ষম, মানে তারা চেষ্টা করছিল। এবং তারপরে এবং তারা এটাও বলেছিল যে চায়না হচ্ছে একটা কমিউনিস্ট দেশ, এবং প্রচন্ড ইয়ে কি বলে একনায়কতন্ত্র। তো ওখানে কি যে পলিসি গুলো রূপায়ণ করা সম্ভব। এবং 1971 এর পরেই এই যে একটা ট্রিটি তৈরি হলো, তারপরে ডেং শাওপিং 1976-78-এ মানে মাও জেদং এর পরেই ডেং শাওপিং, নামটা মনে রাখবে তোমরা। ডেং শাওপিং ক্ষমতা এলো প্রেসিডেন্ট হিসাবে চায়নার, পিআরসি। এবং এই ডেং শাওপিংকেই বলা হয় যে ফাদার অফ মডার্ন চায়না। আজকে যে আমরা চায়নাকে দেখছি, শি জিনপিং যে জায়গায় নিয়ে যাচ্ছে চায়নাটাকে, এই যে চায়না, এই চায়নাটার ফাদার হচ্ছে কি ডেং শাওপিং। তখন চায়নার জিডিপি আর ভারতের জিডিপি কিন্তু প্রায় সেম ছিল। হুম। যাই হোক, তো এই 1980s এর পরে চায়নাতে অনেকগুলো এসিজেড প্রতিষ্ঠা হয়েছিল। এসিজেড মানে কি? স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক তো জোন। যার ফলে তো এবারে এসিজেড প্রতিষ্ঠা হওয়ার ফলে বিভিন্ন রকমের টেকনোলজির উদ্ভাবন শুরু শুরু হয়ে গেল, মানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভাবে। এবং আস্তে আস্তে চায়না, মানে চায়নার কাজ কি, চায়না হচ্ছে যে পাইরেসি, যে ওরা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং এ দক্ষ হয়ে গেছিল। রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি, এটা ইউএসএ বুঝতে পারেনি প্রথম প্রথম। তারা ভেবেছিল চলছে চলুক। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি, যে ওরা প্রতিটা জিনিসের না উল্টো ভাবে ওরা তৈরি করতো। মানে ওরা যে সমস্ত জিনিস এক্সপোর্ট হতো ওদের দেশে, চায়নাতে, তো চায়না ইঞ্জিনিয়াররা সেগুলোর প্ল্যান তারা খুঁজে বার করতো, দিয়ে তারা নিজেদের মতো তারা তৈরি করতো। এখন যে আমরা চাইনিজ টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, সব পিছনেই হচ্ছে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং। যে অ্যাপেল ট্যাপেল এরা কিন্তু পেটেন্ট কিন্তু বিক্রি করে না, কিন্তু চায়না হচ্ছে ওয়ার খাবার খাবার কিন্তু চায়না কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কিন্তু দক্ষ, এবং এইভাবে কিন্তু তারা সমস্ত যত হিসাব আছে তারা চুরি করে নেয়, ঠিক আছে, এই সমস্ত এগুলো। তো এইভাবেই চলছে ওদের, এইভাবেই চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসক, এই যে এসডিজি, অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার প্রধান কাজ। এর কার্যাবলী কি? অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা ও কর্মসূচি সমন্বয় করা, দারিদ্র্য, বেকারত্ব, অসমতা দূর করা, পরিকল্পনা প্রণয়ন, ঠিক আছে। ট্রাস্টিশিপ কাউন্সিল, এটি উপনিবেশমুক্ত অঞ্চলগুলির স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে। বর্তমানে এর কার্যক্রম স্থগিত, তবে প্রয়োজন পুনরায় সক্রিয় হতে পারে। বিষয়টা কি, ট্রাস্টিশিপ কাউন্সিল বলতে এটাই যে আহ, দেখো 1945-এ যখন ইউনাইটেড নেশনস, তখনও কিন্তু অনেক ঔপনিবেশিকতা বাদটা কিন্তু চলছিল। অর্থাৎ ইউএসএ, আই মিন ব্রিটেনের, ফ্রান্সের অনেক কলোনি ছিল। তো আস্তে আস্তে কলোনি গুলো স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল, স্বাধীনতা পেয়েছিল, কিন্তু ওই আর কি। তো যাতে সেই সেই উপনিবেশ গুলো যাতে আর তৈরি না হয়, তো সেই জন্য ট্রাস্টিশিপ কাউন্সিল হয়েছিল, ঠিক আছে। নেক্সট কি, আন্তর্জাতিক বিচার আদালত বললাম, আইসিজে। এই আদালত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে। হেগ শহরে অবস্থিত এই আদালত রাষ্ট্রগুলোর মধ্যে আইনি সমস্যার সমাধান প্রদান করে। ঠিক। নেক্সট হচ্ছে কি, সচিবালয়, সেক্রেটারিয়েট। এবার সচিবালয় বলতে জাতিসংঘের প্রশাসনিক দপ্তর। এই মহাসচিবের নেতৃত্বে, মহাসচিব এখন কে আছেন? অ্যান্টোনিও গুতারেস। ইনি কোথাকার লোক? পর্তুগাল। পর্তুগাল। ভেরি গুড। পর্তুগালের রাজধানী কি? লিসবন। লিসবন।
তো এর কাজ কি? জাতিসংঘের কর্মসূচি বাস্তবায়ন, রিপোর্ট প্রস্তুত, তথ্য সরবরাহ করা, শান্তি আলোচনা ও মধ্যস্থতা। এবার দেখো এই সমস্ত আহ, এগুলো তো মেন অঙ্গ, মেন অর্গান। এবার এই মেন অর্গান ছাড়াও আরো কয়েকটা সংস্থা রয়েছে যেগুলো জাতিসংঘের হয়ে কাজ করে। যেমন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে? বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়ন, মানে জেনেভা শহরে এর কি আছে? হেডকোয়ার্টার আছে জেনেভা। ও আর হচ্ছে নেক্সট কি? ইউনেস্কো, শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়ন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। নেক্সট হচ্ছে কি? ওয়ার্ল্ড ব্যাংক, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন। তোমাদেরকে বলেছি কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ঠিক আছে? ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, এটা সাধারণত সেম, ওয়াশিংটন ডিসি। অ্যাকচুয়ালি এই দুটো তৈরি হয়েছিল ব্রেটন উডস ট্রিটির মাধ্যমে 1945। ওকে, কি হয়েছিল যে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি? এর কাজ হচ্ছে ডেভেলপমেন্টে সাহায্য করা। কোন একটি দেশ যখন আস্তে আস্তে খুব ভালো কাজ করছে তখন তাকে এনকারেজ করা, তাকে ইন্সপায়ার করা, মোটিভেট করা। আর আইএমএফ এর কাজ হচ্ছে কি? কেউ দেউলিয়া হয়ে গেছে তো তাকে গিয়ে হেল্প করা, ঠিক আছে? তো সিমিলারলি পাকিস্তানের সবসময় আইএমএফ কে প্রয়োজন পড়ে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ড ব্যাংকের থেকে অনেক লোন নেয় বা লোন দেওয়া হয় যাতে আরো ভালো করে কাজ করতে পারে। বিভিন্ন ধরো ব্রিজ বলো, রাস্তা বলো, বিভিন্ন সংস্থা, মানে এগুলো ওয়ার্ল্ড ব্যাংক ইয়ে দিয়ে থাকে, লোন দিয়ে থাকে এবং সেগুলোকে ডেভেলপমেন্টাল প্রোগ্রামে ইউজ করা হয়। আহ, আর দেউলিয়া হয়ে গেলে বা কোনো দেশের কাছে কিছু নেই তখন আইএমএফ কে সাহায্য করে, যেমন শ্রীলঙ্কা, সুদান, এই সমস্ত দেশের ক্ষেত্রে পাকিস্তান আইএমএফ এসে কাজ করে, ঠিক আছে? নেক্সট কি? বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ ডব্লিউএফপি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এর কাজ কি? খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ঠিক আছে? কনক্লুশন, জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন নিশ্চিতকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটির বিভিন্ন অঙ্গ ও বিশেষায়িত সংস্থাগুলি সমন্বিতভাবে বিশ্বজুড়ে সমস্যা সমাধানে কাজ করছে। যদিও এর কার্যক্রমে বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে জাতিসংঘ এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, ঠিক আছে? এটাই হচ্ছে জাতিসংঘের একটা ইম্পর্টেন্স যে আহ, একটা কিছু, একটা গার্জিয়ান অবশ্যই থাকা উচিত। আমাদের পৃথিবী বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে গেছে। আজ ধরো পৃথিবীর এত বয়স হয়েছে, আমাদের যে মনুষ্য জাতি, তাদের একটা একটা টাইমের মধ্যে তারা বিরাজ করছে। তো সেখানে অনেক কিছুই হয়েছে এবং আহ, আমাদের মানে এটাই হওয়া উচিত যে একটা বিশ্ব শান্তি রক্ষা এবং একটা টিউমালটুয়াস পরিস্থিতির মধ্যে দিয়ে বাস করছি আমরা। আহ, কত দিকে যুদ্ধ চলছে, তো সেইগুলো আহ, যাতে বেশি বড় আকার ধারণ করতে না পারে, তো সেগুলোর দায়িত্ব কার? ইউনাইটেড নেশনস এর। এই যে ধরো প্যান্ডেমিক, কোভিডটা হয়তো আরো ভালোভাবে সেটি রেস্ট্রিক্ট করা যেত যদি হু চায়নার থেকে প্রথমেই সেই ইনফরমেশন গুলো জোগাড় করতে পারতো, কিন্তু সেটা করতে পারেনি। তো সেটা হু এর ব্যর্থতা। কিন্তু যদি সত্যি সত্যি পারতো তাহলে আজকে আহ অত লক্ষ মানুষের জীবনহানি হয়তো হতো না, ঠিক আছে? তো আলটিমেটলি অর্গানাইজেশনের কাজই হচ্ছে মানুষের আহ, বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো আহ, কিছুটা হলেও প্রোভাইড করা। তার মধ্যে শান্তিটা, বিশ্ব শান্তি রক্ষাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এই কোশ্চেনটার আলোচনা। অনেক কিছু বুঝতে পেরেছো। এরপরে নেক্সট কোশ্চেনে ঢুকছি না, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড হাউ ইজ ইট গোয়িং টু আচ্ছা, হাউ ইজ ইট গোয়িং টু চেঞ্জ আওয়ার লাইফস, রাইট? এ শর্ট নোট, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেনটা। আমরা এআই এর একটা বিশাল রেভলিউশন তোমরা দেখতে পাচ্ছ 2023 সাল থেকে, মোটামুটি 22-23 সাল থেকে। উম, আমরা আগে যেগুলো ভাবতে পারতাম না এখন সেগুলো ইজিলি দেখতে পাচ্ছি যে এআই এর মাধ্যমে আমাদের জীবন কতটা
সুবিধাজনক হয়ে গেছে। ঠিক আছে? তো তো সেটা নিয়েই এই ডিসকাশনটা। তবে মনে রেখো, আমার যতদূর আইডিয়া বলছে, পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। মানে এআই এর উপরে কিন্তু কিছু না কিছু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে? যেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু প্রচন্ড হট টপিক, এবং মানে পিএসসি কিন্তু এই হট টপিক গুলোতে খুব গুরুত্ব দিয়ে থাকে, বিশেষ করে এই মানে মিসেলিনিয়াস মেন্সের কথাই বলছি, ডেসক্রিপটিভে। তো ওগুলো কিন্তু একটু খুব ভালো করে পড়তে হবে তোমাদের। ঠিক আছে? তো অনেকটা জানতে হবে, জানলে তোমরা ভালোভাবে লিখতে পারবে, এবং কোশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো শুরু করা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্ট্রোডাকশনটা কি বলছে? এআই এমন একটি প্রযুক্তি যা মেশিন এবং কম্পিউটারকে মানুষের মতো চিন্তা, বিশ্লেষণ, শিখন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে। চিন্তা, বিশ্লেষণ, শিখন এবং সিদ্ধান্ত। খুব সহজ ভাষায় এটি এমন এক ধরনের প্রোগ্রামিং ব্যবস্থা যা মানুষের মতো কাজ করার চেষ্টা করে। এআই মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপির মাধ্যমে কাজ করে। এর উদাহরণ হলো ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেমন সেরি বা অ্যালেক্সা, তোমরা জানো, হাই সিরি, স্বয়ংক্রিয় গাড়ি, সেলফ ড্রাইভিং কার এবং চ্যাটবট। ঠিক আছে? বিষয়টা কি যে আগে কি এই যে রিসেন্টলি তোমরা এনভিডিয়া বলে একটি সংস্থার নাম শুনে থাকতে পারো, এনভিডিয়া, যারা গেম টেম খেলতে, তারা এনভিডিয়া সম্পর্কে হয়তো ভালো আইডিয়া থাকে। এনভিডিয়া কি বলছে যে আমরা কি আগে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম, সি, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তাই না? আমরা এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখতাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে তুমি একটা ভাষায় কথা বলছো, এবার সেই ভাষাটা কম্পিউটার কিভাবে বুঝবে? কম্পিউটার ও শুধু কি বোঝে? ইয়েস অর নো, ওয়ান আর জিরো, এছাড়া তার কিছু বোঝে না। ওয়ান আর জিরো, এছাড়া মেশিন কিছু বোঝে না। এবার তোমাকে সেভাবেই বোঝাতে হবে, এবং সেই বোঝাতে বোঝাতে কি একটা সময় পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এলো। আই মিন প্রথমে এই বিভিন্ন গেট, অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট ইত্যাদি, তো সেগুলো সবই হচ্ছে ওয়ান জিরোর খেলা। তারপরে আস্তে আস্তে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এলো, যে কি করে একটা জিনিস বুঝবে। মেশিন, এগুলোকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এইবার কি বলছে, এই এআই আসার পরে বলছে যে আর এই মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলোর আর প্রয়োজন পড়বে না। কারণ কি? কারণ কম্পিউটার এখন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজই বুঝবে, মানে বিভিন্ন আমরা যে ভাষায় কথা বলছি কম্পিউটার সেটাই বুঝবে। ঠিক আছে? কত সুবিধাজনক হয়ে গেছে। আমিও যখন বিটেক পড়তাম তখন এই সি প্লাস প্লাস, জাভা টাভা এসব শিখতে হতো, মানে সেই কত প্রোগ্রাম সেট করতে হতো। এখন ওসবের আস্তে আস্তে সেগুলো অবসলিট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এআই এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজেই নিজে তৈরি করতে পারবে, ওকে জাস্ট একটু কমান্ড দিলে ও করে দিতে পারবে, তোমার আর কিছু করতে হবে না। তো এই আর কি, এআই হচ্ছে মানুষের কাজ, মানুষের পুরো কাজকে ছোট করে দিচ্ছে। আর হচ্ছে যে থিঙ্কিং পাওয়ার বা সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, মানে আর ভাবতে হচ্ছে না কিছু, জাস্ট সিম্পলি করছো, করো, হয়ে যাবে। মানে এই আর কি। তো সেটা নিয়ে আর কি এই প্রশ্নের ডিসকাশন। তো নেক্সট কি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভূমিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বৃহৎ শিল্প ক্ষেত্রে পর্যন্ত প্রভাব ফেলছে। কি কি আছে? আচ্ছা, তার আগে কিছু কথা, যে এআই নিয়ে যেটা মানুষের মধ্যে খুব ভয়ের, সেটা হচ্ছে যে কি না মানুষের চাকরি চলে যাবে। তো অবভিয়াসলি চাকরি অবশ্যই যাচ্ছে। এই যে কন্টেন্ট রাইটার যারা, আগে কি হতো, কন্টেন্ট মানুষ লিখতো, উম, এখন কি কন্টেন্ট আর লিখতে হচ্ছে না, এআই সে জেমিনিই হোক আর যাই হোক, তারা অলরেডি নিজেরাই করে দিচ্ছে। তো কন্টেন্ট রাইটার বা এরকম যারা লো স্কিল যারা ইয়ে আর কি, তো সেটা আস্তে আস্তে আহ চলে যাচ্ছে, সেই কাজগুলো চলে যাচ্ছে মানুষের থেকে। তো ব্যাপারটা হচ্ছে যে আহ, যখন কম্পিউটার ভারতবর্ষে এসেছিল, বা কম্পিউটার যখন মানব সভ্যতায় এসেছিল, তখন এটা ভাবা হয়েছিল যে মানুষের চাকরি চলে যাবে। তো বিষয়টা হচ্ছে যে এরপরে কি হয়েছে, মানুষের চাকরি প্রথম প্রথম গেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তারপরে হিউজ একটা পোটেনশিয়াল তৈরি করেছে, এবং সেখানে
অন্যান্য দেখো, সময় যত চেঞ্জ হবে, রিকোয়ারমেন্ট তত চেঞ্জ হবে, মানুষের রিকোয়ারমেন্ট, ডিমান্ড চেঞ্জ হবে, এবং সাপ্লাই সেভাবে চেঞ্জ করতে হবে। মানে পৃথিবী তো একই ভাবে তো চলতে পারে না। এটাই তো, চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট। তো সেটাই আর কি। তো এই এখন এখন জিনিসটা কি হচ্ছে, এখন প্রম্পট ইঞ্জিনিয়ার এদের একটা বিশাল রকমের চাহিদা, ডিমান্ড মার্কেটে চলে এসেছে। প্রচুর প্রচুর টাকা দিচ্ছে তাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ার। প্রম্পট ইঞ্জিনিয়ার কারা? না, তারা হচ্ছে কি, তারা মানে কিভাবে কথা বলতে হয়, ধরো চ্যাট জিপিটি হোক বা তুমি জেমিনাই হোক, বা যে সমস্ত এই এআই মডেলস গুলো আছে, তাদের সাথে তুমি বিভিন্ন কিছু বের করে নিয়ে আসবে, কিভাবে থ্রো করবে। তো সেইগুলো কারা করে না, প্রম্পট ইঞ্জিনিয়াররা করে। তো এদের ডিমান্ড এখন বেড়ে গেছে। তো অবভিয়াসলি একটা দিক কমবে আর একটা দিক বাড়বে, মানে কোনোটাই আর কি 100% অ্যাবসলুটলি চলে যেতে পারে না। তো এটাই আর কি, এটাই এটাই তো ইনোভেশন, এটাই টেকনোলজি। এই হচ্ছে ব্যাপার। এটা আমি কেন বললাম, যে আমার আগে অফিসে যখন ছিলাম সেখানে একটা ডিবেট হয়েছিল। তো ডিবেটে হচ্ছে প্রশ্ন ছিল যে এআই উইল কিল হিউম্যান পটেনশিয়াল, আই মিন এমপ্লয়মেন্ট। তো সেখানে হিন্দিতে এটা আর কি খুব সুন্দর করে বলতে হয়েছিল। তো আমি ওটাতে ফার্স্ট হয়েছিলাম গত বছর। তো সেটাই আমার হট করে মাথায় এলো, যে এআই এর মূল কারণ আর কি। তো একটা সময় ছিল কি, কম্পিউটার মার্কেট এলো, তখন সবাই কেউ রব উঠেছিল যে কম্পিউটার এলে মানুষের কাজের ক্ষতি হয়ে যাবে, মানুষের চাকরি চলে যাবে। তো কিন্তু তারপরে দেখা গেলো কি, কম্পিউটার মানুষকে একটা আলাদা জায়গায় নিয়ে এনে দিল। তো দেখো, মানুষের মধ্যে শক্তি আছে, তো সেই শক্তিটাকে তো কিছু না কিছু ভাবে কাজে লাগাতে হবে। তো সেই ইনোভেশন, ইনোভেটিভ কিছু করা। তো এভাবেই সভ্যতা এগোবে, এভাবেই সভ্যতা হয়তো একটা দিন ধ্বংস হয়ে যেতে পারে, হবেই, কিছু করার নেই। কিন্তু ওই আর কি, মানুষের শক্তিটা দিয়েছে, শক্তিটাকে কাজেই লাগানো, এছাড়া আর কিছুই না। হুম। স্বাস্থ্যসেবা, মেডিকেল সায়েন্সে এআই এর ব্যবহার কিন্তু বিশাল ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কেননা যে ছোট ছোট অপারেশন গুলো সেগুলো আজকাল রোবট করবে। রোবোটিক্স, যারা জানো রোবোটিক্স সম্পর্কে, বিভিন্ন মানে এটা দারুণ একটা জিনিস। যে এরপরে কি হবে, যে বাড়িতে বাড়িতে ছোট ছোটখাটো রোবট থাকবে, যার কারোর কারোর যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই রোবটই দেখা গেল তাকে চিকিৎসা করবে। ঠিক আছে, মানে ডাক্তারের আস্তে আস্তে এই ইয়েটাই চলে যাবে। হয়তো এমন একটা দিন আসতে পারে, আজ না হোক 8-10 বছর পরে হতেই পারে। কারণ যেভাবে এগোচ্ছে, এই যে চ্যাট জিপিটি 1.0, এখন বোধহয় 2.0 হয়ে গেছে। এই যে যে আপডেট হয়েছে, মানে এখন হলিউড যেরকম সিনেমা বানায়, যা সিম্পলি কিছু কমান্ড দিলেই সেরকম টাইপের ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। মানে কি লেভেলের আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তাই না? সিনেমাটোগ্রাফিতে বলো বা যাই হোক, এইসব কার্টুন ফার্টুন আড্ডা বাড্ডা, এখন তো প্রচুর কার্টুনের ভিডিও ভিডিও দেখা যায়, এবং সেগুলো এআই দিয়েই তৈরি করে ম্যাক্সিমাম। তো সেখানে আগে সেগুলোর জন্য কত কিছু পড়তে হতো, কার্টুন বানানোর জন্য কোর্স করতে হতো, তারপরে সেগুলো। আর এখন জাস্ট সফটওয়্যার তুমি একটা কিনে নাও, কিছু এআই সফটওয়্যার যেখানে কার্টুন বানানো যায়, সেখানে তুমি জাস্ট কমান্ড দিয়ে থাকো, ও নিজের মতো করে বানিয়ে নেবে, তোমাকে কিছু করতে হবে না। মানে এ কত ইজি হয়ে গেছে সবকিছু, না? এই আর কি, যে স্বাস্থ্যসেবাতে কি, যে এআই যে রোবোটিক্স বলো বা এগুলি, সেক্ষেত্রে এটা বিপ্লব ঘটাচ্ছে। রোগ নির্ণয়, ঔষধের গবেষণা, ব্যক্তিগত চিকিৎসা প্রদানে এআই ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ ক্যান্সার বা হার্টের সমস্যা দ্রুত শনাক্ত করতে এআই সক্ষম। ঠিক আছে, এআই হচ্ছে কি, এআই কে তোমাকে খাওয়াতে হবে, ওকে ফিড করাতে হবে, যে এই সমস্যা, এই এই সমাধান, এই সমস্যা ওর, তারপরে ওকে কিছুটা খাওয়ানোর পরে ও নিজেই বুঝে যাবে যে এরপরে কি আমার আসতে পারে, কি আমাকে দিতে হবে। মানুষ কিভাবে শেখে? একটা বাচ্চাকে তুমি ছোটবেলা থেকে টুকটুক করে শেখালেও বড় হয়ে অনেক কিছু শিখে ফেলে। তো তাকে রাস্তায় তুলতে হবে, এআইটা হচ্ছে ঠিক সেরকম, যে তুমি মোটামুটি তাকে একটু বুঝিয়ে দিলে, বুঝিয়ে তাকে রাস্তায় তুলে দিলে, তারপর ও নিজেই চলতে শিখে যাবে, ও নিজেই তখন ও সলিউশন গুলো বার করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কৌশিক, কি বলছো? মেন টপিকস? মেন টপিকসটা একটু বলুন, কোন মেন টপিকসটা বলো। হ্যাঁ স্যার, ওই যে আপনি বললেন না যে আপনার অফিসে ওই ডিবেট কম্পিটিশনে এআই নিয়ে হিন্দিতে একটা স্পিচ দিয়েছিলেন,
সেটা হ্যাঁ হ্যাঁ আমি তখন বললেন সেই জন্যই লিখেছিলাম আর কি ওই জিনিসটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা এটা নিয়ে একটা ডিবেট হয়েছিল, তো সেখানে ওই আর কি সেটা রেফারেন্সটাই আমার হট করে মাথায় এলো, তো ওই জন্যই বলছিলাম। হুম হুম। তো এই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে ইয়েতে না মানে হিন্দি শিখতে হয়, হিন্দি আর কি শেখায়। 3টে করে কোর্স হয়। হচ্ছে প্রবীণ, প্রাজ্ঞ আর পারঙ্গত। তো যেহেতু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি আর ইংলিশ, কিন্তু সেখানে হিন্দিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো সেই জন্য আমাদের ফাইল ফাইল লিখতে গেলে একটু হিন্দিতে ইউজ করার কথা উপর থেকে বলা হয়। তো সেই জন্য হিন্দি এটা করতে হয়। তো এরকম প্রত্যেক বছরে একটা করে পাখোয়াড়া হয়। কলকাতায় সেখানে এই অফিস এই আপনার না কোথায়? কলকাতাতে। তো যে যে সমস্ত জায়গাতে আর কি হিন্দি চলে না, যারা সাউথে বা আমাদের কলকাতা, যেখানে আর কি হিন্দি মাতৃভাষা নয়, সেখানে আর কি হিন্দি শেখানোর জন্য আহ মানে সরকার আমাদের পিছনে টাকা খরচা করে। তো এই প্রাজ্ঞ পারাঙ্গত, প্রবীণ প্রাজ্ঞ, তো এর পিছনে এর জন্য টাকা পয়সা সরকার দেয়, বিভিন্ন রিওয়ার্ড দেয় কমপ্লিট হয়ে গেলে। তো তারপরে যখন পাকুয়াড়া হয় তখন সেখানে হিন্দিতে ডিবেট করতে হয়, হিন্দিতে হচ্ছে তোমার এক্সটেম্পোর বলতে হয়, বা এরকম সবকিছু হিন্দিতেই করতে হয়। তো সেখানে এরকম একটা করেছিল। যাই হোক, ঠিক আছে। শিক্ষা, এডুকেশন, দেখো তোমরা এআই এর না মানে এডুকেশনটা একটা দারুণ জায়গায় পৌঁছে যাচ্ছে দিন দিন। মানে আগে আহ, মানুষের মানে এটা গুগল আসার পর থেকে শুরু হয়েছে, অ্যাকচুয়ালি এআইটা কিন্তু অলরেডি ছিলই। আমরা যেদিন থেকে কম্পিউটার হাতে পেয়েছি, যেদিন থেকে মোবাইল হাতে পেয়েছি, সেদিন থেকেই কিন্তু এআই কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যেটা কিনা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে মানুষ ভাবছে না, ভাবছে একটা মেশিন। তো সিমিলারলি তুমি কম্পিউটারে যখন রিফ্রেশ মারছো তো সব বুঝতেই তো পারছে না রিফ্রেশ মারছি, তাই না? তো এই এই অলরেডি ছিল, কিন্তু এখন সেটা আলাদা একটা ডাইমেনশন পেয়ে গেছে। ঠিক আছে, এই আর কি। কি বলছে, এআই এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন আসছে, শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজ লার্নিং সিস্টেম, ভার্চুয়াল ক্লাসরুম, ইন্টারেক্টিভ লার্নিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। যে এখন কি এআই এর মাধ্যমে তুমি কোশ্চেন সেট আপ করছো, এআই এর মাধ্যমে অ্যান্সার তৈরি করছো, এআই এর মাধ্যমে তুমি সবকিছু করছো, তাই না? মানে এটা একটা দারুণ একটা জিনিস হয়ে গেছে। নেক্সট কি, পরিবহন, স্বয়ংক্রিয় গাড়ি এবং ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দুর্ঘটনা কমিয়ে নিরাপদ এবং কার্যকর ভ্রমণ নিশ্চিত করতে সাহায্য করছে। এক্স্যাক্টলি, এই ট্রাফিক ব্যবস্থাপনায় এআই একটা দারুণ জায়গায় চলে আসছে। তোমরা দেখবে যে স্ক্যান করে নেওয়া বা এসব করে নেওয়া, এগুলো তো কিভাবে হচ্ছে, এগুলো এআই এর মাধ্যমেই হচ্ছে, তাই না? এই যে ট্রাফিক, তুমি চলে গেলে, তুমি ট্রাফিক আইন ভঙ্গ করলে, তারপরে বাড়িতে গিয়ে দেখলে তোমার এগেনস্টে একটা চালান ইস্যু হয়ে গেছে, কিভাবে? তো এই যে এআই এর মাধ্যমেই হচ্ছে। তারপরে ধরো যে অটোমোটিভ যে গাড়িগুলো আছে, অর্থাৎ সেলফ ড্রিভেন, আই মিন হিউম্যান ড্রাইভারলেস কার, যেগুলো ইলন মাস্ক তৈরি করেছে টেসলার, তো সেগুলো কিভাবে চলছে? এইভাবেই চলছে, এআই এর মাধ্যমে চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে চলছে। কৃষি ও খাদ্য উৎপাদন, এরপরে রোবটেরা চাষ করবে, মানুষকে চাষ করতে হবে, রোবট চাষ করবে, রোবট করবে, সবই একদম রোবটই হয়ে যাবে। তোমরা দেখে থাকবে যে মানে স্পেস এক্স, আই মিন স্পেস এক্স নয়, ইলন মাস্কের যে টেসলা, তো একটা বিশাল জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে। অনেক বট তারা তৈরি করেছে, হিউম্যানয়েড বট। তারা বাড়ির যাবতীয় কাজকর্ম করছে, সবকিছু করছে। তো এটা হয়তো মানুষের কাছে পৌঁছতে আরো 2-4 বছর সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সেগুলো চলে আসবে। ঠিক আছে। কৃষিক্ষেত্রে ফসলের বৃদ্ধি নিরীক্ষণ, মাটির গুণাগুণ বিশ্লেষণ এবং কীটনাশক ব্যবহারে এআই ব্যবহৃত হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বাড়ানো এবং অপচয় কমানো সম্ভব হচ্ছে। তো আমরা যে সিনেমাগুলো দেখতাম না আগে, হলিউডের, যে সেখানে ট্রান্সফরমার্স বলো বা এইসব সিনেমাগুলো, মানে একটা আমরা ইউটোপিয়ান সভ্যতার কথা ভাবতাম সেই সময়। কিন্তু আজকাল দেখো যে সেটা কিন্তু আস্তে আস্তে সেটি মানে সত্যি হয়ে যাচ্ছে, তাই না? একটু সময় আসবে যেখানে আমাদের মানুষের ইন্টেলিজেন্স আর থাকবে না, ওরাই টেক ওভার করে নেবে সবকিছু। তো সেই দিনও আসতে চলেছে, আসবে। এবং সেটি যে অল্টম্যান, যে এআই এর ওপেন এআই এর যে প্রতিষ্ঠাতা, সেও কিন্তু
আহ, বলেছে একদিন যে এরকম একটা সময় আসবে, হয়তো সেই দিনও খুব একটা বেশি দূরে নেই। এবং আস্তে আস্তে কি যারা আহ, যুদ্ধ এই যুদ্ধের নেচারটা পাল্টে যাবে, ডাইমেনশনটাই পাল্টে যাবে। তখন রোবটে রোবটে যুদ্ধ হবে, যে কার রোবট কত শক্তিশালী। সেরকম মানে মানুষের, হ্যাঁ এটা একদিক থেকে ভালো, যে তাহলে আর মানুষের মানে জীবনটা আর যাবে না, সৈন্যদের জীবন যাবে না, এখন রোবটে রোবটে যুদ্ধ হবে। মানে একটা একটা দারুণ, মানে দারুণ বলাটাও ভুল, মানে কেমন একটা একটা সভ্যতা আস্তে আস্তে আসতে চলেছে। বিনোদন ও যোগাযোগ, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স এআই এর সাহায্যে ব্যবহারকারী পছন্দ অনুযায়ী কন্টেন্ট সাজিয়ে দেয়। তুমি দেখো যে আমরা আহ, সে ওটিটিতেই হোক বা ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, আমরা কিছু একটা দেখলাম, একটা ইন্টারেস্ট যে বা কিছু একটা সার্চ করলাম ইন্টারনেটে, গুগলে, দেখবে সেটাই তোমার বারবার ফিরে চলে আসবে, সেটা ইনস্টা বলো বা সেটা ইয়ে বলো, ফেসবুক বলো। তো সেটা কিভাবে হচ্ছে, সেটা আর কি আমাদের ব্রেন ম্যাপিং হয়ে যাচ্ছে। দেখো আমরা কিন্তু তোমরা হয়তো একটা বই পড়ে থাকবে, বা যদি না পড়ে থাকো তো পড়তে বলো, বইটা হচ্ছে 1947, 1984, ঠিক আছে? হচ্ছে অরওয়েলের লেখা, ঠিক আছে? তো এটা একটা অরওয়েলিয়ান সভ্যতা বলে বলা চলে, যে সেখানে বিগ ব্রাদার সবসময় দেখছে। মানে আমরা যতটা বেরোতে চাইছি ততটাই ঢুকে যাচ্ছি, ঠিক আছে? আগে কি হতো, মানুষকে সেভাবে আমরা জাজ করতে পারতাম না, তাই না? আগে যখন গভর্নমেন্ট চলতো সেসব একটা খুব ডিফিকাল্ট ছিল রুল করা, কিন্তু এখন রুল করা খুব ইজি। হাতে একটা মোবাইল ধরিয়ে দাও, তাতে ইন্টারনেট দিয়ে দাও, এবার সে কারণ ওটা একটা নেশা। সবকিছু তো আলটিমেটলি তো আমাদের ডোপামিন, আমাদের সেরোটোনিন, এরই তো নিয়েই খেলা, আর তো কিছু না। তো সেখানে তুমি তাদেরকে ওয়াচে রাখতে পারবে, সে কি করছে না করছে, তার সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে, পুরো একদম রিয়েল টাইম। তো সেটাই করছে। তো আগে গভর্নমেন্ট এরকম করার চেষ্টা করতো, কিন্তু এখন গভর্নমেন্ট বিভিন্ন যে বড় বড় সংস্থা তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। এই যে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পকে মানে এত ভাবে সাপোর্ট কেন দিচ্ছে? কেন, তার বিজনেস, দুজনেই বিজনেসম্যান, ডোনাল্ড ট্রাম্পও তো বিজনেসম্যান, আর ট্রাম্পও ইয়ে মাস্কও বিজনেসম্যান। এবার আস্তে আস্তে কি হবে, এই জিনিসটাই হবে যে মানুষকে আরো একটা, আমরা মুখে মুখে বলছি ডেমোক্রেসি, কিন্তু আলটিমেটলি সেটা অটোক্রেসির দিকেই চলে যাবে। এই যে তোমরা পেগাসাস নিয়েও হয়তো শুনে থাকবে, আমাদের গভর্নমেন্ট বিভিন্ন মাঝে মাঝে বিভিন্ন এমপির মোবাইলে হ্যাং হয়ে যায়, আই মিন হ্যাক হয়ে যায়। সেখানে আইফোন যাদের থাকে তাদের কাছে একটা বোধহয় একটা নোটিফিকেশন আসে, কিন্তু যদি অ্যান্ড্রয়েড, তাদের তো আর আসে না, মানে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি কম, আইফোনের সিকিউরিটি বেশি। তো সেখানেও দেখা যায় যে পেগাসাস কি করে আহ, ভিতরে ঢুকে গেছে বিভিন্ন মানুষের মধ্যে। ওই আলটিমেটলি সবই হচ্ছে বিগ ব্রাদার সিনড্রোম বলা হয় এটাকে, যে কেউ সামওয়ান ইজ ওয়াচিং ফ্রম অ্যাবাভ। তো এই জিনিসটাও সেরকম হচ্ছে, যে মানুষের তুমি যেটা সার্চ করছো, যা কিছু করছো, হিস্ট্রি থেকে যাচ্ছে সবকিছুই, এবং সেভাবেই তোমার ব্রেনটাকে ম্যাপ করে নিচ্ছে। এই যে ফেসবুকের যে বড় বড় যে ওদের যে ডেটা সেন্টার, সেগুলোতে তো ডেটা তারা লোড করে কি করে, সেই ডেটা গুলো তারা বিক্রি করে থার্ড পার্টির কাছে। তো থার্ড পার্টি সেইভাবে আমাদের বিহেভিয়ার যে এখন কি হয়েছে, এখন মাইক্রো ম্যানেজমেন্ট হয়ে গেছে সবকিছু। আগে কি হতো, মানুষের পছন্দ কোনটা বোঝা যেত না, বা মানুষের পছন্দ একটা কঠিন সিদ্ধান্ত ছিল বোঝা। কিন্তু এখন কি, মাইক্রো ম্যানেজমেন্ট হয়ে গেছে, আমরা সবকিছু বুঝতে পারছি, হ্যাঁ এই এটা পছন্দ করি, এটা পছন্দ করি, বা তাকে কিছু পুশ করিয়ে দিলাম, তাকে এমন একটা তাকে রিল দিয়ে দিচ্ছি বারবার, যে সে অবসেসড হয়ে যাচ্ছে, বা সে ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে, মোটিভেট হয়ে যাচ্ছে। মানে একটা আগে কিরকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, তাই না? তো আর এর পিছনে দায়ী কে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা বুঝতে পারছে যে এই মানুষটার ক্যারেক্টার এরকম, তার নিউক্লিয়াস এরকম, সে এরকম করে ভাবতে পারে। এই যে তুমি একটা জিনিস বলো না, যে আমরা ধরো ইনস্টাতে রিলস দেখেছি বা কিছু একটা, সাপোজ কি ওটা মাথায় এলো, কিছুক্ষণ পরে দেখবে মোবাইল খুললেই দেখবে সেটা সামনেই ভাসছে। মানে কতটা প্রেসাইজ হয়ে গেছে, কতটা কনসাইজ হয়ে গেছে, মানে এটা মানে ভাবতে পারছো, মানে এত বিলিয়ন মানুষ পৃথিবীতে, তো তাদেরকে কিভাবে আমরা ক্যাপচার করে নিয়েছে, তাদের ব্রেনটাকে পুরো আন্ডারে করে নিয়েছে। তো তুমি এখান থেকে বেরোতে পারবে না, কারণ তুমি এটার একটা অঙ্গ হয়ে গেছো, এবং তোমার সমস্ত কিছু, সমস্ত ডেটা হচ্ছে অন সেল। তো যতই মানে আমরা ইয়ে করি না কেন, তো আমরা সবাই খেলার পুতুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এটাই হবে ভবিষ্যতে, আরো আরো বেশি করে হবে এটা।
এরপরে কি হবে, যেটা ভাববো সেটাই সামনে চলে আসবে। এখন স্ক্রিনে আসছে, এরপরে কি হবে, টেলিপ্যাথি চলে আসবে, বা এই যে কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট যেটা, যে মানে বিভিন্ন কিছু আর কি। কত কিছু আসতে আরো বাকি আছে, মানে যত সাইফাই মুভিস গুলো আমরা দেখেছি আস্তে আস্তে তো সবই রিয়েলাইজড হয়ে যাবে, সবই সত্যি হয়ে যাবে, তাই না? নেক্সট কি, ব্যবসা এবং অর্থনীতি। ব্যবসায়িক পরিকল্পনা, গ্রাহক সেবা, বাজার বিশ্লেষণে এআই ব্যবহৃত হচ্ছে। চ্যাটবট এবং ডেটা অ্যানালিটিক্স গ্রাহকের, এই দেখো বললাম না, ব্যবসা। সব তো বুঝতে পারছি তুমি কি চাইছো। তুমি ফ্লিপকার্টে যাও কিছু কেনো, তখন সেটা তুমি ফেসবুকে পেয়ে যাবে। ও, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। বইটা পড়বে, বইটা খুব ভালো বই। ঠিক আছে, বা একটা অডিও বুক পড়ে করতে পারো, অডিও বুক, তাও ভালো। বিভিন্ন বই পড়বে। বই পড়লে তোমার অনেক কিছু নলেজ বাড়বে, এবং সেগুলো ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে খুব কাজে দেবে। বুঝতে পারলে? হুম। কিভাবে আমাদের জীবন পরিবর্তন করবে। তুমি যে 1984 এর বইটা, অ্যাকচুয়ালি এটা 1984 বইটার নাম, কিন্তু বইটা কিন্তু লেখা হয়েছিল 1948-49 সময়, ঠিক আছে? তো ওটা আর কি 84 এ কেমন হতে পারে সেটা নিয়ে একটা আহ তোমার ইমাজিনেটিভ বলতে পারো, একটা খুব মানে কল্পনা, একটা নিয়ে বইটা। কিন্তু এটা এই 2025 বলো, মানে এটা একদম সেম হয়ে গেছে। ঠিক কি হচ্ছে জিনিসটা। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন পরিবর্তন। এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে এবং আগামীতে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এআই এর কারণে জীবনে কি কি পরিবর্তন হয়েছে তার নিচে আলোচনা করা হলো। দেখো, এআই আমাদের কি কি করবে। দৈনন্দিন কাজ আরো সহজ হবে। এআই আমাদের দৈনন্দিন কাজ সহজ করে দেবে। উদাহরণস্বরূপ, স্বয়ংক্রিয় পরিষেবা, বাড়ির স্মার্ট ডিভাইস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের সময় বাঁচাবে এবং জীবনকে আরো আরামদায়ক করবে। নেক্সট, উন্নত চিকিৎসা সুবিধা। ভবিষ্যতে এআই রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাকে আরো নির্ভুল করবে। রোগ শনাক্ত করা এবং চিকিৎসা পদ্ধতি আরো দ্রুত এবং কার্যকর হয়ে উঠবে। সবকিছুই প্রেসাইজ, মানুষকে আর কিছু করতে হবে না। মানুষ সত্যি মানে, তাহলে টাকা পয়সা গুলো আসবে কোথায়? সব তো কোম্পানি তো খেয়ে নিচ্ছে, তাই না? এবার কি হবে, যে ওরাই আর কি সরকারটাকে চালাবে, কিন্তু আলটিমেটলি মানুষকে তো কিছু খেতে হবে, কিছু করে থাকতে হবে। সেগুলো কিভাবে হবে জানি না। হয়তো ইউবিআই এর কনসেপ্টটা আসবে, ইউনিভার্সাল বেসিক ইনকাম। অর্থাৎ মানুষজনকে বলে তোমাদের কিছু করার দরকার নেই, তোমাদের মাসে মাসে একটা করে ভাতা দেওয়া হবে, ওতেই তোমরা থাকো, আর আমরা এদিকে আমাদের মতো কাজ করে যাই। এদিকেই এগোচ্ছে আস্তে আস্তে, তাই না? বেকারত্বের সম্ভাবনা। এআই অনেক কাজ স্বয়ংক্রিয় করে তুলবে, যা কিছু মানুষের জন্য চাকরি হারানোর কারণ হতে পারে। তবে একই সঙ্গে এটি নতুন ধরনের চাকরি তৈরি করবে, যেমন ডেটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট। ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে বিপ্লব। শিক্ষা পদ্ধতি পুরোপুরি বদলে যাবে। ব্যক্তিগতকৃত এবং ইন্টারেক্টিভ শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের আরো দক্ষ করে তুলবে। তাই না? এই যে বিভিন্ন অ্যাপ, এই যে টিচমেন্ট অ্যাপে তোমাদের পড়াচ্ছি, এটাও তো এআই এর দ্বারাই হচ্ছে। আলটিমেটলি ইট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই হচ্ছে কথা। বিজ্ঞান ও গবেষণা অগ্রগতি। এআই দ্রুত গবেষণা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। জটিল সমস্যার সমাধানে এটি বিজ্ঞানীদের সহায়তা করবে। হ্যাঁ, বড় বড় যে রোবট গুলো তৈরি হবে, তাদের সেই পাওয়ার, মানে তাদের কাউন্টিং পাওয়ার বলো, যাই বলো, মানে প্রচন্ড প্রেসাইজ হবে এবং খুব ফাস্ট হবে। সুপার কম্পিউটারের মতো তাদের ব্রেন চলবে। তো ওই আর কি, আমরা নিজেরাই নিজেদের আর কি পায়ে কুড়ুল মারবো এরপরে। এরপরে একটা দিন আমাদের আফসোস হবে যে কেন আমরা এটা করতে গেছি। তখন সেই রোবট গুলোকে, ভালো রোবট খারাপ রোবট এরকম একটা পরিস্থিতি আসবে। ঠিক আছে, মানে মানে কি বলি বলো? মানবিক সহায়তা বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের সময় এআই দ্রুততম সেবাদান নিশ্চিত করবে। শরণার্থী ব্যবস্থাপনা এবং খাদ্য সরবরাহের মতো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট, মানুষের চিন্তাধারার পরিবর্তন। এআই মানুষের চিন্তাভাবনা এবং জীবনযাত্রার ধরনে পরিবর্তন আনবে। এটি আমাদের কাজ করার পদ্ধতি, বিনোদন ধরনের গ্রহণ এবং সামাজিক যোগাযোগের উপায় বদলে দেবে। ঠিক আছে। নেক্সট, কিছু চ্যালেঞ্জ হচ্ছে, এবার এআই এর যে প্রবলেম গুলো, যে রিস্ক গুলো রয়েছে, সেটা কি? নিরাপত্তা হুমকি, সাইবার অপরাধ এবং ডেটা চুরির ঝুঁকি বাড়ছে অবশ্যই। নৈতিকতার প্রশ্ন, এআই সিদ্ধান্তে পক্ষপাতিত্ব বা বৈষম্যের ঝুঁকি থাকতে পারে। অ্যাকচুয়ালি কি,
যে যে লোকটা অ্যাকচুয়ালি এআই প্রথমে তো তোমাকে কিছু নিউজ দিয়ে তাকে ফিট করাতে হবে, আই মিন তাকে কিছু ইনফরমেশন দিতে হবে, তারপরেই সে তার বেসিসে তোমার রিপ্লাই দেবে বা তার বেসিসে সে কিছু সমস্যার সমাধান করবে। এবার সেখানে যে লোকটা বা যে ডেটা ইঞ্জিনিয়ার সেখানে রয়েছে, তার যে মানসিকতা সেটাই সেখানে কাজে লাগছে, সেটাই সেভাবে তৈরি হচ্ছে, তাই না? তো যার ফলে কি হচ্ছে, কিছু কিছু সময় সে একটু বেশি ডিসক্রিমিনেশন এগুলো রিড আউট করছে বা এইসবগুলো করছে। তো সেইগুলো নিয়ে একটু রিসার্চ প্রয়োজন, আরো বেটার কিছু করার। নেক্সট হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা। এআই এর কারণে ব্যক্তিগত ডেটা ব্যবহারে গোপনীয়তার প্রশ্ন উঠতে পারে অবশ্যই। মানবতার উপর নির্ভরতা কমানো, মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যেতে পারে এবং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হচ্ছে। একদম আস্তে আস্তে মানুষ, তুমি দেখোই না, মানে একটা, মানে এটা আমার দেখলে বা শুনলে খুব খারাপ লাগে। প্রথমত বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষার মান অনেকটা ডিটোরিয়েট করেছে। টিচারের সংখ্যা কম এবং স্টুডেন্টের সংখ্যাও আস্তে আস্তে কমছে দিনকে দিন। আগে প্রতিটা ফ্যামিলিতে মানে ছেলেমেয়ের সংখ্যাও বেশি থাকতো, কিন্তু আস্তে আস্তে দুটো, এখন তো একটা একটা চাইল্ড হচ্ছে, সিঙ্গেল চাইল্ড হচ্ছে দিন দিন, মানে পপুলেশন কমছে না। আমরা যতই বলি না কেন ভারতের পপুলেশন খুব বেশি, অবভিয়াসলি ভারতের পপুলেশন 1.4 বিলিয়ন, 140 কোটি, অতিরিক্ত অনেক। কিন্তু তুমি যদি টিএফআর রেট দেখো, অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট, তো সেখানে কিন্তু ভারতের টিএফআর কিন্তু দিন দিন কমছে। তো এই কম মানে কি, পপুলেশন ডিক্রিজ করা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে পপুলেশন টিএফআর 1.6 1.5-এ চলে এসছে, ভাবতে পারছো? মানে কি, আহ, যেখানে 2.1 হচ্ছে বেস্ট, যে সেখানে 2.1 হলে কি হবে, পপুলেশন বাড়বেও না কমবেও না, স্ট্যাগনেন্ট হয়ে যাবে। কিন্তু 1.6 মানে কি পপুলেশন কমছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কিন্তু কমছে। কেরালা বলো বা যে যে সমস্ত রাজ্য লিটারেট, সেই সমস্ত রাজ্য কিন্তু আস্তে আস্তে টিএফআর কিন্তু অনেক কমিয়ে ফেলেছে, ভাইরাস ইউপি বিহার এগুলোতে টিএফআর 3.3-র উপরে। তো ওখানে বেশি সংখ্যা, আস্তে আস্তে সেখানেও কমবে। আগে 5 ছিল, তো সেখান থেকে কমে 3-তে এসছে, মানে বিশাল বড় ভাগ। এবার 2021-এর সেন্সাসটা যদি হতো, তাহলে আমরা এই ডিটেলস গুলো আরো ভালোভাবে পেতাম, কিন্তু সরকার করছে না, তার নিজের পলিটিক্যাল কারণের জন্য। কবে করবে তারও ঠিক নেই। তো এই হচ্ছে ব্যাপার, যে পপুলেশন এটা না করাটা যে কি লেভেলের ক্ষতি করছে, সেটি উম, এখন না হোক পরে বোঝা যাবে। ঠিক আছে, যেটা এই কারণ এটা সবই পলিটিক্যাল কারণ। ও চাইছে আমি যদি করি, কেউ পলিটিক্যালি মানে অনেক কিছু চলে আসবে, কাস্ট সেন্সাস থেকে শুরু করে বহু কিছু। তো সেই জন্য সরকার করতে গিয়েও করছে না। আর অনেক কিছুই রয়েছে সেখানে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট যেটা বলছিলাম যে সেটা হচ্ছে কি, আহ, হ্যাঁ, আজকাল আহ, মানে মানুষের যে টেকনোলজির উপর যে নির্ভরশীলতা, তার ফলে মানুষের আহ, খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে অনেক রকম, অনেক জাঙ্ক ফুড ইত্যাদি ইত্যাদি খাওয়া হচ্ছে। মানুষের রোগ বাগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এবং মানে প্রেগনেন্সি, সেটাতেও অনেক ক্ষতি হচ্ছে অনেক মানুষের, মানে এটা কিন্তু ফ্যাক্ট। এবং আমি, আমার নিজের এটা পার্সোনাল ওপিনিয়ন, যে আজ আর 15-20 বছর পর থেকে কিন্তু মানে সেরকম যারা জন্মাবে তারা খুব সেরকম আর ইয়ে হবে না, ডিফর্ম তৈরি হবে কিংবা এরকম, মানে সেভাবেই সমাজটা যাচ্ছে সেই দিকেই। মানে একটা স্বেচ্ছাচারিতা থেকে শুরু করে বহু কিছু এই সমাজটাকে গ্রাস করে নিচ্ছে। যার ফলে এই যে ফ্যামিলি জিনিসটা কি, মানে সেটাই আস্তে আস্তে মানুষের থেকে হারিয়ে যাবে। মানে এখন সবাই মানে এতটা এনগ্রোস থাকে নিজেদের লাইফ নিয়ে, সেটা নিয়ে ইনস্টা, ফেসবুক মানে এসব নিয়ে, যে আর সব নিয়ে আমরা সবকিছু ভুলে যাই। আমি হয়তো তোমাদেরকে এই কথা বলছি, কিন্তু আমিও হয়তো মাঝে মাঝে এই একই পথের পথিক হয়ে যায়। আহ বিষয়টা হচ্ছে যে এরপরে মানুষের মধ্যে, মানুষ আর মানুষকে সেভাবে চিনবে না। মানুষ মানে একটা খুব বিশৃঙ্খলতার পরিস্থিতি তৈরি হবে। ঠিক আছে, দেখেছি চারিদিকে যা দেখছি তাতে তো খুব একটা মানে ভালো বলে মনে হয় না। পড়াশোনা তো কেউই করে না, টু বি অনেস্ট। মানে তোমরা পড়াশোনা করছো ঠিক আছে, কিন্তু বা এখন যারা জন্ম হচ্ছে, যাদের বয়স 4-5 বছর, ফ্যামিলিটাও এমন হয়ে গেছে যে বাবা মাও সেভাবে দেখছে না। মোবাইল ধরিয়ে দিচ্ছে 2 বছর, মানে 1-1.5 বছর, যে খাচ্ছে না, খাওয়া খা, মোবাইল ধরিয়ে দিচ্ছে, মা ওদিকে রিলস দেখছে। মানে এটা কেমন একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি, এবং তাদের তো মানসিক বিকাশ তো হচ্ছে না।
কথা বলতে পারছে না। এই যে তোমরা দেখবে যে স্পিচ থেরাপি দিতে হচ্ছে এখন বাচ্চাদেরকে। কারণ ৮-৯ বছর বয়স হয়ে যাওয়ার পরেও সে কথা বলতে পারছে না। কেন কথা বলতে পারছে না? কারণ বাবা-মা মোবাইলে ব্যস্ত থাকছে। তার নিজের মধ্যে কনভারসেশন ও করছে না। বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিচ্ছে, "এই তুই খা, খা, খা।" তো সে মোবাইলই দেখছে। যার ফলে কি স্পিচ, একটা বাচ্চা কথা বলা কখন শিখবে? যখন সে সামনে দেখবে যে পরিবারের সবাই কথা বলছে, তখনই তো সে আস্তে, আস্তে বলা শিখবে। কিন্তু তার আগেই তুমি তার হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছ। সে কান্নাকাটি করলেই মোবাইল ধরিয়ে দিচ্ছ। তো দিস ইস নট দ্যা কারেক্ট ওয়ে। এইভাবে কি এখন কি হচ্ছে ৮-৯ বছর শিশুদের মধ্যে না এই কথা বলা, না বলার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। যার ফলে স্পিচ থেরাপির প্রয়োজন পড়ছে। এবং এটা সবকিছুই দেখো, যে জিনিসের ডিমান্ড আসবে সাপ্লাই পেয়ে যাবে। এবং কি হচ্ছে এর ফলে বিভিন্ন স্পিচ থেরাপিস্ট সো কল্ড